ত্যাগ করে বুড়িধামে চলে যাওয়ার পরে একদিনের জন্য হলেও সচিমাতার সঙ্গে দেখা করতে এসেছিল। সচিমাতার সঙ্গে দেখা করতে এসেছিল ঠিকই, কিন্তু সে বিষ্ণুপ্রিয়ার দিকে ফিরেও তাকায়নি। বিষ্ণুপ্রিয়া যদি মোহ ত্যাগ না করতেন তাহলে নিমাই কি পারতেন বিশ্ববাসীর কাছে শ্রীকৃষ্ণ চৈতন্য হতেন? বৌমা, বাবা, আমি আপনাদের সবাইকে জানিয়ে যাচ্ছি, আমি কিন্তু বিষ্ণুপ্রিয়া নই, আমি এই চৌধুরী বংশের গৃহবধূ উজ্জয়িনী। তাই আমার স্বামী ফিরে আসার ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে, আমি কিন্তু তাকে গৃহত্যাগ করতে কিছুতেই দেব না। সেই জন্যই আমি এ স্ত্রী হওয়া সত্ত্বেও বাবার কথা মতো মা কালীর মন্দিরে আমার সিঁদুর বন্ধক দিয়ে এলাম। বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করতে না পারলে বললো তো সুমন্তদা চৌধুরী বাড়ি দরজা এসে গেছে। দরজা এসে গেছে। কখনো মনে হচ্ছে ঈশ্বর ভাবনায় সব থেকে বড় ভাবনা, কখনো মনে হচ্ছে সংসার ধর্ম সব থেকে বড় ধর্ম। এই না না, এসব কথা তুই বলিস না, আমি বুঝতে পেরেছি। সেই জন্যই তুই কেশরের বস্তলায় বসেছিলিস। না, ওসব ভাবনা ভাবিস না রে। ওই দেখ তোর কাকা আনন্দে আমাকে কত কথা বলেছে। আমি সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলাম বলে তুমি মনে মনে ভীষণ কষ্ট পেয়েছিলে, তাই না? আমার কষ্ট হবে না বাবা, তুই যে আমার একমাত্র আদরের ভাইপো সুমন্ত রে। আমি আর অভিষেক আসলে ঈশ্বর চিন্তা না, আমি তোদের সকলের কাছ থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে, তাই নতুন করে তোদের আমার চিনতে হচ্ছে। খুলে ফেলবো অভিষেক। একবার যখন এই সংসারে ফিরে এসেছি তখন আমরা এই গেরুয়া পোশাক পরে নতুন করে পোশাক পরবো। না না, কোনো চিন্তা নেই কর্ণব্রত। আবার আমি তোমার সঙ্গে বদলিয়ে যাবো, নতুন করে ফ্যাক্টরির কাজে মনোনিবেশ করবো। ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। আপনি যদি হলদিয়ার একবার চান তাহলে নতুন ফ্যাক্টরিতে ভালো করে কাজের মনোনিবেশ করতে পারবো। কি ব্যাপার নিখিল, তোমার মুখটা মাংস হয়ে গেছে? আমি আনন্দে দিশে নানা নিখিলেশ, না তুমি শুধু একা কেন, আমরা সকলেই দিশে হারা হয়ে গেছি, বুঝলে? সকলেই এই পুণ্যমত হরিহর নিখিলেশ, চলো আমরা সকলেই এখান থেকে চলে যাই। চলো বৌমা, তোমার সিঁদুর বন্ধক কি আর সার্থক হয়েছে? মা, সিঁদুরের টানে আমার সুমন্ত ফিরে এসেছে। এই বৈশালী, অভিষেক, এই মধু, তোমরা চুপচাপ কেন? আনন্দ করো, আনন্দ করো। তোমাদের হাতে কানে অনেক দিন ধরে বোবা হয়ে থাকা এই চৌধুরী পরিবার। এই মাত্র এদিকে শোন, আরে তোর বৌদি আমার সঙ্গে কথা বলছে না কেন? তোমার সাথে আগে কথা বলতে যাবে, বৌদিদি বুদ্ধি অভিমান হয় না? ও বৈতনিদি, আমি দেখতা তোমার দাঁতের এখানে চলে গা, তোমার দাদা বৌদিদের ফেলফেলের তাঁতিয়াতে দেখতে পারতে না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে হেসে কোনো লাভ নেই জামাইবাবু। চলুন ঘরে, চলুন ঘরে গিয়ে এই গেরুয়া আলখানা খুলে একেবারে সাহেব সেজে বসবেন। চলুন। আর আমি কিছুক্ষণের মধ্যে নায়িকাকে নিয়ে গিয়ে নায়কের সঙ্গে মিট করিয়ে দেবো। আর তারপর और क्या जीजाजी, डिम्पल कबाड़िया और ऋषि कपूर एक साथ में गाएगा
কি হলো মহানগরী উজ্জয়িনী? তোমার লজ্জা রাঙারি বা নদীর বুকে মেঘ দুটোর ছায়া এসে পড়লো কিনা? ছাড়ো তো ঠাকুরপো। লাইলা মোহাম্মতের ফাঁদে মজনুকে শেষ পর্যন্ত ধরা দিতে হলো তো? তুমি না যাও তো। আর লজ্জা দেখে কোনো লাভ হবে না উজ্জয়িনী। তোমার এই পানের প্যারাডাইস রোমিও এসে গেছে। এখন অতএব তুমি এখন দাদার কাছে চলো। ঠাকুরপো, এসো বলছি, এসো। কিছু পলাশের নেশা, কিছু পলাশের নেশা, কিছু পলাশের নেশা, কিছু বাজার নেশা, তাই তাই বুঝি? তাই কথা বলে। যাবো ঠাকুরপো, যাবো। নদীকে তো ওই সাগরের কাছে যেতেই হবে, ফুলকে তো ভ্রমণার কাছে যেতেই হবে। এতক্ষণে হয়তো তার পোশাক বদলানো হয়ে গেছে, সে নিশ্চয়ই আকুল প্রতীক্ষায় আমার জন্য অপেক্ষা করছে। যাবো, আজ তার কাছে গিয়ে খুলে দেব আমার সমস্ত মনের বন্ধ দুয়ার। জয়ী বৌদি, যাকে আপনি স্বামী বলে ভাবছেন তাকে ভালো করে দেখেছেন তো? এই আপনি কি বলছেন? তার চোখ মুখ নাক সব ঠিক করে দেখেছেন তো? কি যে বলেন, আমি তো লজ্জায় তার দিকে ভালো করে তাকাতেই পারি না না। না না বৌদি, ভালো করে দেখবেন। আচ্ছা, আপনি এই কথা কেন বলছেন বলুন তো? বলছি, কারণ তাকে আপনি নিজের হাতে ঠাকুর জামাই, তাকে আমি নিজের হাতে হল দিয়ে কাজ শিখিয়েছিলাম, এটাই বলতে চাইছিলাম। শেখাবেন তো? আবার নিজের হাতে তাকে কারখানার সমস্ত কাজ আপনি শিখিয়ে দিতেবেন, কিন্তু তার আগে আপনার সম্বন্ধে অন্য কিছু শিখতে হবে। বুঝতে পারলেন না তাই তো? না 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 না, আপনার সম্বন্ধে সবার আগে আমার কাছ থেকে শিখতে হবে বউকে কি করে ভালোবাসতে হয়। জয়ী বৌদি, যাকে আপনি আপনার স্বামী বলে ভাবছেন সে আসলে একটা হলো বিস্ময়কর আসামি। আপনার হাবুকের হাসি একদিন ফাঁসির দড়ি হয়ে দেখা দেবে। নিখিলেশ, নিখিলেশ, স্যার আমি স্যার কিছু নেই, ভাবতে পারছি না সুমন্ত চৌধুরী কি করে বেঁচে উঠলেন? না, সুমন্ত চৌধুরী বেঁচে ওঠেনি। সারা স্বামীটা কে? আর যেকেই হোক সুমন্ত চৌধুরী নয়। অবিকল একই রকম দেখতে, এটা কি করে সম্ভব? হ্যাঁ, একই রকম দেখতে হলেও তার চোখের চাউনির মধ্যে অনেক ফারাক আছে। আর একটা তুমি ভালো করে জিনিস লক্ষ্য করবে, মুখবয়ব এক হলেও তার বাচন ভঙ্গি কিন্তু এক নয়। আর স্যার ব্যাপারটা আমি বাড়ির সবাইকে জানিয়ে দিই। স্যার, একবার ভেবে দেখেছো বাড়ির লোকের মধ্যে কথাটা জানাজানি হলে আমাদের কি অবস্থা হবে? বলছি হবে স্যার, একদম ফাঁসি হয়ে যাবে। তাহলে কি হবে স্যার? চৌধুরী বাড়ির সবাইকে তো আমি সবটা জানিয়ে দিই। না, এখনো ওই লোকটাকে চৌধুরী বাড়ির মধ্যে থাকতে দিতে হবে এবং তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তার উপর ভালো করে নজর রাখতে হবে, বুঝলে? কে তোমরা? আমি আর নিখিলেশ। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি। তোমরা কি করছো এখানে? স্যার আমরা একটু পার্টি দেওয়ার কথা পার্টি ভাবছি। দেওয়ার কথা ভাবছো নাকি প্রপার্টিটাকে ছিনিয়ে নেবার কথা ভাবছো? আমি
অভিষেকের মুখে সব কথা শুনেছি। তোমার লালসার মতো উদযাপন হবে না যেন তুমি এই বাড়িতে থাকবে। যাও, কাল থেকে মন দিয়ে কাজ করবে। কি হলো, যাও। আরে যাও। কি হলো, যাও। গন্ডগোল হয়ে যাচ্ছে। 10 দিন ধরে সমস্ত যদি গাড়িটা মুখস্থ করার পরও মাঝে মাঝে সব গন্ডগোল হয়ে যাচ্ছে। কিরকম সব উল্টো পাল্টা। তবে তুই ভাবিস রে বল্লভ মুখার্জি, তোর বুদ্ধির শাখা পল্লব বিস্তার করে যেমন করেই হোক এই সুমন্ত চৌধুরীর পরিচয়ের খোলসে তোকে ঢুকে থাকতেই হবে। তবে এটা তুই জেনে রাখিস, নিঃসন্দেহ মার দিয়া কেল্লা। কে কাছিস? কে কাছিস? কে কে? ও, আমার অতীত জীবনে সেই শয়তানি ছবি গীতা, যাকে আমি বিয়ে করবো বলে ঠকিয়েছিলাম, যার পেটে বাচ্চা এসেছিল। আমি 10 বছর আগে গাওয়ারে সেই গন্ধমূর্খের কাশীনাথ দত্তের বাড়ির কথা আমি এখনো ভুলিনি। গীতার পেটে বাচ্চা ছিল শুনে অরুণ বৌদি তাকে টানতে টানতে নিয়ে এসে বলেছিল, তোর এই অবস্থা কি করলে? কেন মোদি, কেন আমাকে কেন বলতে হবে? তুমি জানো না তোমার কি চোখ ছিল না? কেন আমাকে বলতে হবে? এর জন্য তো তুমি দায়ী। এখন আমার চুলের মধ্যে ধরতে তোমার লজ্জা করছে না? লজ্জা আমার কেন করবে রে কালামুখী? আমি কি তোর মতন আইবুড়ো মেয়ে হয়ে বিয়ের আগে পেটে বাচ্চা নিয়ে বসে আছি? যেমন করেই হোক ওই বাচ্চাটাকে তোকে নষ্ট করতেই হবে। খবরদার বৌদি, তুমি কি তোর কথাটা দ্বিতীয়বার তোমার মুখে উচ্চারণ করবেন না। আমার এই অবস্থা হলেও সে আমাকে কথা দিয়েছে যে সে আমাকে বিয়ে করবে। বৌদি, পল্লবকে তুই এখনো বিশ্বাস করিস? এতদিন তুমি যাকে বিশ্বাস করে এসেছিলে বলে না, আর আজ সেই পল্লব মুখার্জিকে এত অবিশ্বাস কেন? এতদিনে আমি বুঝতে পেরেছি ওই পল্লব মুখার্জি মিথ্যেবাদী শয়তান লম্পট। অরুণা, তুমি দেখে নিও কিছু দিনের মধ্যেই সে বাড়ি থেকে দেবে চম্পট। শোনো, তোমার ওই ধিঙ্গি বোন গীতাকে তুমি কিছুতেই করুণা করবে না। ওকে বলো হয় পেটের বাচ্চাটাকে নষ্ট করতে হবে, আর না হয় যেমন করেই হোক ওই পল্লব মুখার্জিকে ধরে নিয়ে বসাতে হবে বিয়ের পিড়িতে। তুই পা দিতে চলেছিলে দিদি? তাপস, উপোস করা সংসারটাকে স্বপ্ন দিয়ে সাজাতে গিয়েছিলি। কি বললি হতভাগা? ঠিকই বলছি। ওই শয়তান পল্লব মুখার্জিকে প্রথমে আমি চিনতে না পারলেও পরে ঠিকই চিনতে পেরেছিলাম। আগে আমি এ বাড়ি থেকে তাড়াতে চেয়েছিলাম। হ্যাঁ, তুমি অরুণা, তুমি তখন কারো কথা বিশ্বাস করনি। তাই তুমি কারো কথা বিশ্বাস করে তুমি ভেবেছিলে তোমার ভাইকে ওই পল্লব মুখার্জি চাকরি করে দেবে। তাই তো সোনার ডিম পাড়া। তাই আমার বিশ্বাসের হাতটা বুকটা ছিঁড়ে দিয়েছো বৌদি। গীতা, তুমি বলো দাদা, তুমি বলো এখন আমি কি করবো দাদা? তুমি বলে দাও, বলে দাও দাদা। ওই পল্লব মুখার্জিকে বুকে চেপে ধরে ওকে তুই বিয়ে করতে বাধ্য করবি। বুঝিয়ে বলবি, আমি তোমাকে বিশ্বাস করে নিজেকে তোমার কাছে সমর্পণ করেছিলাম। তাই তুমি আমাকে বিবাহ করে লজ্জার হাত থেকে বাঁচাও। হ্যাঁ, তাকে বলবি আমার পেটে তোমার সন্তান। তুমি যদি তার মৃত্যুতে স্বীকৃতি না দাও তাহলে এই সমাজের কাছে আমি মুখ দেখাবো কি করে? বলবো বৌদি, বলবো তাকে আমি সব কথা খুলে বলবো। তাকে আমি রাজি করাবো, আমি তার হাতে ধরবো, তার পায়ে ধরবো। কিন্তু দাদা, কিন্তু বৌদি, যদি বললাম রাজি না হয়, কিন্তু ওই পল্লব মুখার্জিকে আমি খুন করবো, খুন। দাদা, ও দাদা, তুমি এখন বলে দাও না দাদা, এখন কি হবে? সে যদি আরেক বাড়িতে না আসে, সে যদি আমাকে বিয়ে করতে রাজি না হয়, তাহলে আমার পেটের বাচ্চাটা কি হবে? ও দাদা, তুমি বলো না দাদা, তাহলে কি তুমিও কি আমার পেটের বাচ্চাটাকে নষ্ট
হবে না রে। তাহলে গায়ের লোকের কাছে মুখ দেখাবে কি করে? তোমাদের কাউকে গায়ের লোকের কাছে মুখ দেখাতে হবে না। আমি চটকনের মজুর। আমি তোমাদের সবাইকে নিয়ে এই কাজ ছেড়ে কলকাতার শহরে চলে গিয়ে আরে মনে হয় আমি বস্তিতে গিয়ে বাস করব। তারপর বস্তির লোকেরা কেউ যদি জিজ্ঞাসা করে আমি তাদের বলবো আমার ভগ্নীর গর্ভবতী অবস্থা, আমার ভগ্নিপতি মারা গেছে। আমি বলবো আমার আমি কত কিছু স্বপ্ন দেখেছিলাম, সব স্বপ্ন আমার মাঠে মারা গেল। চিরদিনের জন্য এই ননদ কাঁটাটা আমার গলায় বিঁধে থাকলো। কপাল কপাল, একেই বলে কপাল। বৌদি, এখনের কপালের দোষ দিয়ে কি লাভ? বৌদি কি লাভ? তাছাড়া তুমি না হয় কপালের দোষ দিয়ে পার পেয়ে যাবে, কিন্তু আমার এখন কি হবে? পল্লব যদি সত্যি সত্যি আমাকে বিয়ে না করে, যদি সত্যি সত্যি তার কোনোদিনও না আসে, তাহলে কি হবে? আমার সন্তানের পিতৃ পরিচয়? আমার মতো একটা লোক আকর্ষণ করার জন্য চুপ করে দাঁড়িয়ে আছে। একদম ছেড়ে বলছি। বলো তুমি কখন এসেছো? আরে সেটা সময় তোমার টাকা সময় কোথায়? হাতের ঘড়িটা বিক্রি করে মদ খাইয়ে ফেলে। তুমি মদ খেয়েছো? মদ খাবো না তো অমৃত কোথায় পাবো? তোমার অমৃতের কলসিটা আমাকে ছুঁতেই দিচ্ছ না। বলো দেখি তুই এই জানো, আমি না তোমার সন্তানের মা হতে চলেছি। কি বললে? আমি তোমার সন্তানের মা হতে চলেছি। কি বললে? আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আমার নেশাটাকে ছুটি দিয়ে দিল। আমি শালা দাঁড়াও, তুমি কোথাও যাবে না। তুমি আমাকে বিয়ে না করে তুমি এখান থেকে কোথাও যাবে না। আমি তোমাকে একে আমার ফুটা সম্পর্ক কেন শান্তি তার উপর আরে সে কান কি বাত ছোড় मैं चलता তুমি কেন হাসছো? তুমি বলো, তুমি আমাকে বিয়ে করবে না? তুমি আমাকে বিয়ে করবে না? তুমি আমাকে বিয়ে করবে না? তাহলে কিন্তু আমি পুলিশে খবর দিতে যাব। গরম কেন ঠিক আছে তো দিদি? ঠিক আছে, কিছু হয়নি তো? আজ শালা তোকে মায়ের বলে পাঠিয়ে দেবো। আজ শালা তোকে মায়ের
মর্গে পোস্টমর্টম করাতে হবে। দারোগা বাবু, এমন একটা দুর্ঘটনা যে ঘটবে আমি সেটা আগে থেকেই সন্দেহ করেছিলাম। তাই ভালো মুখার্জিকে এই বাড়িতে আসতে দেখে আমি তার উপর আগে থেকেই সন্দেহ করেছিলাম, কিন্তু ব্যাড লাক, অ্যাক্সিডেন্টটা ঘটেই গেল। আমি কিছুই করতে পারলাম না। দারোগা বাবু, আর একটু যদি আগে আসতেন তাহলে হয়তো আমার এই সম্বন্ধীটা মারা যেত না। দারোগা বাবু, ওই শয়তান খুনি লম্পটটাকে আপনি আপনি কিছুতেই ক্ষমা করবেন না। ওকে আপনি কিছুতেই ছাড়বেন না, ক্ষমা করবেন না। আপনারা নিশ্চিন্ত হয়ে থাকুন, আইন কোনোদিন অপরাধীকে ক্ষমা করে না। আপনারা ওই সমাজ বিরোধী লম্পটটাকে পুলিশ গ্রেফতার করবে। এখন সুমন্ত চৌধুরীর পরিচয় খোলসের ভেতর ঢুকে পড়েছে। তোরা আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না, কিচ্ছু না। আরে বাবা, গীতা যদি তার বাচ্চাটাকে বাঁচিয়ে রাখে, রাস্তার বয়স আমার মাত্র 10 বছর। আর বাবু, অতীতের কথা ভাবছি কেন? আমি তখন শিল্পপতি অংশুমান নয় চৌধুরীর একমাত্র ছেলে সুমন্ত চৌধুরী। আমার সারা দুর্ভাগ্য, তুই আমার কি করতে পারলি রে? এখন আমি না মত্ত ময়ূরের মতো উড়ে উড়ে চললাম উজ্জয়িনীর সবার ঘরে। আজ না দিদি জামাই বাবু শোয়ার ঘরটাকে একেবারে ফুলে ফুলে সাজিয়ে দিয়ে দেখে শুনে মনে হচ্ছে দাদা বৌদির আজ আবার নতুন করে ফেরত হচ্ছে। আমার কি ইচ্ছে হচ্ছে জানো? আমার ইচ্ছে হচ্ছে এই ফুল দিয়ে সাজানো বিছানায় আরাম করে শুয়ে পড়ি। বুঝেছি,
হ্যাঁ, তা পেয়েছিলাম আমি। তোমাদের লজ্জাটা কিরকম লজ্জা এই গল্পটা বলি শোনো। বলো। এখন কিরকম? আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল 10। বস, আর তোমার বইয়ের বয়স কত ছিল? আর তখন আমার বয়স ছিল মাত্র 7 বছর। 7 বছর। হাসবেন না মন দিয়ে শুনুন। আমার নাম তো মহেশ্বর, হ্যাঁ, মহেশ্বর। আর আমার বইয়ের নাম ছিল খুদি। তা সে 7 বছরের খুদি বিয়ের পরেও একটা ফেরানি পরে রাস্তায় খেলা করতে যেত। আচ্ছা, তারপর বলো নাকি? তা আমার শাশুড়ি বাবা তার কানে প্রত্যেক দিন বলে দিত, জানিস মা খেলা করতে যাচ্ছিস যা, কিন্তু শ্বশুর বাড়ির কাউকে দেখলে পরে মাথায় ঘুমটা দিবি। তারপরে কি হলো? তারপর একদিন খুদি খেলতে খেলছে, কিরকির খেলছে, হ্যাঁ। এমন সময় আমার বাবা গিয়ে তার সামনে হাজির। তারপর? তারপর আপনি খুদি ফ্যাস করে ফেরানিটা খুলে মাথায় ঘুমটা দিল। তারপর নামকার দিকটা একেবারে আপনারা সে চুরি করা খেয়াল রাখুন। আপনারা যতই ঢাকতে চান আর কখনই ঢাকবেন না। সমস্যাটা, তার মানে তুমি আমাদের বিয়েটাকে জেনে ফেলেছো, বলো? আমি নয়, আমি সবাই জেনে ফেলেছি। হ্যাঁ, সবাই জেনে গেছে। আরে এমনকি কর্তা বাবু পর্যন্ত। তবে হ্যাঁ, ওরা ভয় নেই। কর্তা বাবু বলেছে কি বলেছে? আসছে বছর সামনে বৈশাখ মাসে দুজনকার বিয়েটা আমরা হাসতে হাসতে দিয়ে দেবে। মশাই, কথাটা নিজের কানে শুনলে তো? আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? আমরা দুজনে আজ থেকে সবচেয়ে বেশি ভালো হবে। গন্ধ গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে। আমার এই মাথা, আমার মেয়েদের বন্ধ হয়েছে বৌদি। অন্য কিছু নয়, তাই না বৈশালী? আমি কোনো গন্ধ গন্ধ পাইনি। এই মুখরি, যে মদ খায় সে কি গন্ধ পায়? তাহলে একটা কথা বলি বৌদি, বলো শুনি। যারা চোর হয় না কি বললে? তারা সবাইকেই চোর ভাবে। পেটে পেটে তোমার এত বিদ্যে? দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি মজা। আজকে রাতটা ছোট হয়ে গেলে দিদি জামাইবাবুর ভীষণ লজ্জা। এই যে বোম্বে রূপসী নায়িকা, ঠিক অভি ঠাকুরপুর ঘরে যাওয়া হচ্ছে। ধীরে ধীরে বল কই সুনালে, ওরে বাবা, সুনালে কই সুনালে, ধীরে ধীরে বল কই সুনালে, সুনালে কই এই বাড়িতে একেবারে হার বসেছে, আর ওই কুহু পাখিটা তখন থেকে কুহু কুহু করে ডেকেই যাচ্ছে আর পিটিস পিটিস করে চাইছে। মাঝে মাঝে শোনা যাচ্ছে চোখ গেল চোখ গেল। বলবেই তো, কারণ বসন্ত এসে গেছে, বসন্ত। হয়তো সেই বসন্তের বাতাস গায়ে মেঘে তোমার সামনে এসে দাঁড়িয়েছে তোমার সুমন্ত। তোমার এই ঘুমন্ত মনে এই দক্ষিণা দুয়ার খুলে দিল কে বলো তো? শীতের ভয়ে উত্তরের জানালাটা বন্ধ করে দিচ্ছি বলে তো।
অপরাধ নিও না। তোমাকে একটা প্রশ্ন করবো? বলো, কি বলো? তোমার এই বিবাদী মনটাকে সব কিছু ভুলিয়ে দিয়ে আবার সংসার মুখ করলো কে? মাঝে মাঝে মনে হতো যে তীর্থক্ষেত্র ঘুরে এসে মনে হতো সংসার ধর্ম সব থেকে বড় ধর্ম, সব থেকে পূর্ণ তীর্থ সংসার ধর্ম। আমি আমি কিছু ভাবছি না। না, ভাবছো না? আমার ধনটা থেকে তার জন্য কিছু বলতে চাইছো, তাই তো? মানে তাহলে আমি তোমার আচলে না, মানে ইচ্ছে হলো তাই বলছিলাম। তুমি অন্য কিছু ভাবলে নাকি? না, তুমি তো আগে কখনো আমার আচলকে এইভাবে তোমার ভাব বোঝোনি। না, এখন বুঝলাম তুমি অন্য কিছু ভাবছো। না না, আমি অন্য কিছু ভাবছি। আচ্ছা আচ্ছা, তোমার আর আমার ভালোবাসার সেই মিষ্টি কবিতাটা তোমার মনে আছে? তুমি শুনলে খোপা ভাঙা এলে চলে এই জ্যোৎস্না গুলো রেখে দেখে বুকের উপর থাকায় গোলাপ বাগান, রাখাল ইয়া বাঁশি বাজায় বটের সুর। তোমার দেখছি সব মনে আছে। আমার ওই জন্য যখন হাসে তখন মনে হয় খেজুর পাতার মনে জোনাক পোকা চলে। থাক থাক মশাই, খুব হয়েছে। আমি বুঝতে পেরেছি তোমার সব কিছু খুব ভালো করেই মনে আছে। আচ্ছা, ওর জন্য আলোটা নিভিয়ে দেবে। তুমি তো আগে কখনো আলো নিভিয়ে শুতে না? মানে আশ্রমে থেকে দেখেন একটু অভ্যাস হয়ে গেছে। তাই বুঝি? সমুদ্র থেকে গাড়ি বাইরে বেরিয়ে যাচ্ছে নাকি? না না, দেখে তো ওই জন্যই আমি যখন আমার ভালোবাসার মানুষ যখন আমার দিকে তাকায় তখন আমার মনে হয় থাক বাকিটা আমি বলছি। বেয়া পাতার নৌকো ভাষায় প্রেমিক সরোবরে। তোমার দেখছি সমস্ত কবিতা ভীষণ ভালোভাবে মনে আছে। তাই তো তোমার সামনে আজ আমি আমার যৌবন বন্যায় উচ্ছ্বলিত আমার বয়সটাকে আরো কমিয়ে দিয়ে ফিরে যাব আমার সেই প্রথম যৌবনের ধাপে। মধুরাতে দুজনাতে এসো না দাঁড়াই খুব কাছাকাছি, দূরে গেল কাছে এসো, তুমি আছো আর আমি আছি। মধুরাতে দুজনাতে এসো না দাঁড়াই খুব কাছাকাছি, দূরে গেল কাছে এসো, তুমি আছো আর আমি আছি। মিথ্যে কথা বলবে না, একদম মিথ্যে কথা বলবে না। বলো কে তুমি, কি তোমার আসল পরিচয় বলো। তুমি কি আমার সঙ্গে রহস্য করছো নাকি? না, আমি রহস্য করিনি, বরং রহস্যের মুখোশ পরে তুমি আমার স্বামীর পরিচয় এই বাড়িতে এসেছো আমার যৌবন লুণ্ঠন করতে। সর্বনাশের কাছে যেমন করবে হ্যাঁ, তুমি আমার স্বামী কোনোদিন আমার আঁচল দিয়ে মুখ মোছেনি, কিন্তু তুমি বুঝেছো আমার স্বামী কোনোদিন ঘরের অন্ধকার করে ঘুমোতইনি, কিন্তু তুমি বলেছো ঘরের আলো পরিবর্তনশীল। না, আমার স্বামী কোনোদিন আমার গানের মাঝখানে ওরকম ইয়া অশ্লীল শব্দ উচ্চারণ করেনি, কিন্তু তুমি করেছো। যেমন করে ব্যাপারটাকে ম্যানেজ করতে হবে, সব কিছু ম্যানেজ করতে হবে। শোনো তখন চিন্তা করবে না। বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেনি এখনো। তোমার আমার এই ব্যাপারটা দেখলে না বাবা কিন্তু আমার পাগল হয়ে যাবেন। হয়তো হার্ট ফেল করতে পারেন। হার্ট ফেল করবেন? এই বৈশালী, অভিষেক, কাকা, তোমার এই ব্যাপারটা জানতে পারলে তোমাকে কিন্তু অসুস্থ মনে করবে। তাই ভালো করে ভাবো। হ্যাঁ, ভাবতেছি আমাকে
কোনো নয়, শুনুন। আজ থেকে আমরা এক ঘরে থাকবো, কিন্তু এক বিছানায় থাকবো না। সবার সামনে তুমি বলে সম্বোধন করলেও যখন আমরা একান্তে থাকবো, তখন আপনি বলে আমাকে সম্বোধন করবেন। আর আরেকটা কথা, সন্দেহ যতদিন আমার দূর না হচ্ছে, ততদিন আমি আপনাকে স্বামী বলে কিছুতেই মেনে নিতে পারবো না। তাছাড়া মা কালীর কাছে সিঁদুর বন্ধক দেওয়া স্ত্রীর কাছে স্বামী সঙ্গ নিষিদ্ধ। কিছুদিনের মধ্যে না তোমারই ব্যাগ সঙ্গে খাপে নিষিদ্ধ। 10 বছর আগে যেমন গীতার যৌবন বলেন ততদিন ছাড়া আমি খেয়েছিলাম না, তারা নিষিদ্ধ। বেচারি গীতা পারছি না, আমি যে আর সহ্য করতে পারছি না। এই হতভাগিনী গীতাকে তুমি তুলে নাও ঠাকুর। আমি যে দাদার সংসার থেকে আমি যে আর বউদের অত্যাচার সহ্য করতে পারছি না। তাই তো ওই শহর ছেড়ে আমার দাদা গ্রামে এই বস্তিতে আমাকে নিয়ে এসেছে। তাও যে আমি আর পারছি না সহ্য করতে। তুমি এই জ্বালা থেকে আমাকে মুক্তি দাও ঠাকুর, তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। খবরদার বলছি, তুমি একদম তুই আমাকে মা বলে ডাকবি না। তোর জন্যই তো আমি মরতে পারিনি, তোর জন্যই তো আমি এই জলে আত্মহত্যা করতে পারিনি। আমার বাবা যদি বেঁচে থাকতো, তাহলে তোমার এত কষ্ট হতো না। চুপ! এই হতভাগা, তোকে আমি কতবার বারণ করেছি, যদি আমার সামনে বাবা বাবা উচ্চারণ করবি না, একদম উচ্চারণ করবি না। কিন্তু আমার যে খুব জানতে ইচ্ছা করে মা। কি জানতে ইচ্ছে করে তোর? হ্যাঁ, তোর কি জানতে ইচ্ছে করে? বাবা তো আমার জন্মের আগেই মারা গেছে। বন্ধু কর তোর ওই এক কথা। তুই আমাকে ছেড়ে দে বাবা, তুই আমাকে ছেড়ে দে। তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো মা? মামা আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু মামিমা দু চোখে দেখতে পারে না। মামিমা আমাকে বলেছে, কি বলেছে তোকে মামিমা? বল, কি বলেছে? জুতো পালিশ করার ব্যবস্থা করে দেবে। ওরে বাসু, না বাবা, না। আমি তোকে জুতো পালিশ করতে দেবো না বাবা। আমি তোকে কিছুতেই জুতো পালিশ করতে যেতে দেবো না। বাবা, বলি সকালবেলায় ছেলেকে নিয়ে শোক করা হচ্ছে। মামিমা, শুধু মায়ের আদরকে বাদর হয়ে বসে থাকলেই চলবে না। যা ওর পাশের বাড়ি গিয়ে বাবলা ঠাকুরপোকে দেখে নিয়ে আয় বলছি। যাচ্ছি মামিমা। এবার হাত চালিয়ে ঘরটা একটু মুছে নাও। এখনো বাসন ধোয়া বাকি, কাপড় কাচা বাকি, তারপর কয়লা ভেঙে উনুনে আসিয়ে সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে ফেলতে হবে। আমি আজ সিনেমা দেখতে যাব। বৌদি, আমি তোমাকে একটা কথা বলবো। বলুন, কি বলবেন? একটু তাড়াতাড়ি বলুন। বাসু না সকাল থেকে কিচ্ছু খাইনি জানো। বাবারে বাবা, শুধু খাই আর খাই। ওই চৌকির তলায় থালায় গুড় আর রুটি আছে, মা বেটা ভাগ করে খেয়ে নিবি। আর হ্যাঁ শুন, আরেকটা কথা, কাল থেকে ওই বেশো জুতো পালিশ করতে বেরোবে। না, আমিও তাহলে তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি শোনো বৌদি। আমার ছেলে জুতো পালিশ করতে যাবে না, আর আমিও তোমার এই বাবলা ঠাকুরপোর বাড়িতে ঝিগিরি করতে যাব না। আমার দাদা ফিরে এলে তাকে এই কথাটা আমি নিজের মুখেই জানিয়ে দেব। আমার দাদা ফিরে এলে তাকে আমি নিজের মুখেই জানিয়ে দেব। হ্যাঁ, জানা 10 বছর ধরে তো তার কানে আমার বিরুদ্ধে অনেক
বলছিস তা কিচ্ছুটি করতে পারবি না। ওই কাশি বাবুকে আমি এমন টয়েট দিয়ে রেখেছি যে সে টেপাটি করতে পারবে না। বলো না, এইভাবে সকালবেলা এত চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, তুমি যে আমাকে শুধু চেঁচাতেই দেখো, আমার ভালো কিছু তো তোমার চোখেই পড়ে না। কি করে পড়বে অরুণা? আচ্ছা বলো তো, 10 বছর ধরে আমি 10 বছর ধরে তো আমি সংসারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। 10 বছর ধরে তাহলে হয়ে গেছে আমার এই জীবনের সব ভালো। তবে আর কি, এবার সোহাগের বোন আর ভাগনাকে নিয়ে দাবার চাল চালো। কথাগুলো একটু হিসেব করে বলো। তোমার জন্য আমার জীবনের সব স্বপ্ন শেষ হয়ে গেল। আমি যদি বলি তোমার খেয়ালের দাম মেটাতে গিয়ে আমার বোন গীতার সর্বনাশ হলো। গীতা গীতা আর গীতা, ওই গীতার নাম তুমি আমার সামনে করবে না। এর যদি তুমি গীতার নাম করো তাহলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব। না, ওই কথাটা তুমি আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না। ওই কথাটা আমার কাছে একটা ভয়ঙ্কর শব্দ। কি হলো গীতা, তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? কি হবে কথা বলি? তুমি তো আমার একটা কথাও শুনতে চাও না। আচ্ছা বলো, কি কথা বলবে? ওই আত্মহত্যার কথা ছাড়া আমি সব কিছু শুনবো। বলো না তোমার কথা। বলছিলাম কি, তোমার বোন আর ভাবনার সম্পর্কে একটু নতুন করে ভাবো। কারণ 10 বছর ধরে হ্যাঁ গো, হ্যাঁ অরুণা, আমি তো 10 বছর ধরে ওদের কথাই ভাবছি। ওদের কথা ভেবেই তো আমি গা ছেড়ে আমি শহরে চলে গেছি। ওদের কথা ভাবতে ভাবতে আমার রাতে ঘুম হয় না। হ্যাঁ গো, আমার রাতে ঘুম হয় না। ওদের কথা ভাবতে ভাবতে আমার রাতে ঘুম হয় না। আজ 10টা বছর শুধু অশান্তি আর অশান্তি। অশান্তি বলে অশান্তি ভালো লাগে না। ওই আইবুড়ো মেয়েটাকে বিধবা বলে লোকের কাছে পরিচয় দিতে হয়। কি লজ্জা, কি লজ্জা। তাছাড়া বলো না, তুমি একা কতদিন কাটবে? যেহেতু আমার একটা কিছু ভাবতে হবে, কারণ তোমার তো একটা ভবিষ্যৎ আছে নাকি? তাই বলছিলাম কি, গীতা ঠাকুরজি যদি একটু বাবলা ঠাকুরপুর বাড়িতে এই কাজকর্ম করে দেয় তাতে ক্ষতি কি? কি বলছো? বাড়িওয়ালার সংসারে ও কাজ করবে? হ্যাঁ গো, ছেলেটা না খুব ভালো, আমাদের জন্য খুব পাবে। হ্যাঁ, তাই তো নিজে থেকে ওই জুতো পালিশের সাজ সরঞ্জাম সব কিছু কিনে এনেছে ওই বেশকে জুতো পালিশ করার ব্যবসা করাবে বলে। কি বললে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, শোনো না, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি। আমার ভাগনার বোনের জন্য কাউকে ভাবতে হবে না। আর ওই বাবলাকে বলে দেবো আমাদের সংসারের ব্যাপারে যেন কোনো মাথা না ঘামান। আমি বেশ ভালোই বুঝতে পারছি তোমার জন্য আমাকে সত্যি সত্যি আত্মহত্যাই করতে হবে। না, তুমি ওই কথাটা আর দ্বিতীয়বার উচ্চারণ করো না। আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে আমি আজই আমার ভাগিনী বোনকে ডেকে আমি আজই বলবো, গীতা, গীতা, এই গীতা। হ্যাঁ, আজ থেকে তোর বৌদি যা বলবে তুই তাই শুনবি। হ্যাঁ, আজ থেকে তুই বাড়িওয়ালার বাড়িতে কাজ করবি। তুমি কি বলছো দাদা? ঠিকই বলছি। আমি একা 10 বছর ধরে আমি তোদেরকে নিয়ে এই সংসারটা টেনে আসছি, কিন্তু আর যে আমি টানতে পারছি না। কি বলো না, ঠিক বলিনি? একদম ঠিক বলেছো। এই কুমনি করে যদি তোমার বুদ্ধিটা 10 বছর আগে হতো, আর তুমি যদি ওদের এই কথাটা অনেক
আগেই বলতে, তাহলে আমাদের সংসারে কত সুখ আসতো, কত সুখ। এইভাবে সুখ কিনতে গেলে বইয়ের ঘরে মাথায় তুলতে হয়, পায়ের তলায় পড়ে থাকে মায়া, মমতা, স্নেহ। আর সেই স্নেহ তার কাঁপা কাঁপা হাত দুটো জড়িয়ে ধরে তার পায়ে হাত দিয়ে বলে, তুমি তোমার বইয়ের কথা রাখতে গিয়ে তুমি আমাকে ছিড়ির করতে পাঠাবে না। এক বিন্দু মায়া পিছন থেকে এসে বলে, দাদা। তার কচি হাত দুটো দিয়ে, তার কচি হাত এসে আমার গলা জড়িয়ে ধরে বলে, জীবন যুদ্ধে ক্ষত বিক্ষত অর্থমৃত দরিদ্র পরাজিত এক সৈনিক তার এই কালী মাথায় চরিত্রের 1423 সাল মার্কা চরিত্রের একটা পাউরুটি বার করে বলে, এই নতুন যুগের 20 শতাব্দীর সংসারটাকে স্নেহ তুমি এক ভাষা জীবনের সাদা কাগজে নতুন করে কোনো দাগ না লাগে। সংগ্রামের সুতো দিয়ে সেলাই করে সেলাই হ্যাঁ যাবে তো, কারণ তোর বাবার যত কান্না সবচেয়ে শুধু আমাদের জন্যই রে বাবা। নে বাবা নে, আমার কান্না তুই নে বাবা, আমার কান্না তুই নে। আমি কিনা ভেবেছি এই পাউরি দুটি দো ট্রাস্ট করে বাবলা ঠাকুরকে চায়ের সঙ্গে তোমার কথার মতো অনেক টুটে চলে না বৌদি, তুমি কত পড়াশোনার কথা বলো। এই ছোড়া খাবারের মধ্যে তাকে বলবে, এই দেখ তোর জন্য জুতো পালিশ করে শ্বাস চলন যাবে না। আজ থেকে তুই কাজ শুরু করে দে, বুঝেছিস? না আমি জুতো পালিশ করে কাজ করব না। করবি তুই করবি তো বাবা করবে কে? এই বাবলা কথা চিনিস না? বাবলা বাবু কেন জীবনটা করবি তো কাপড় তো ফেটা মারি। তুমি বিধবা বলো তো, তোমার শরীর তো তোর বিধবা নয়। এই একদম মুখ সামনে কথা বলবেন বাবলা বাবু। এই বৌদি তোমার রমন তোকে বেশ করতে পারছে। তুই ওদের কথা ছাড়ো তো, আজ সিনেমা দেখতে গিয়ে না অনেক কথা বলবো। তুমি এখন আমার ননদকে আসল কথাটা শুনিয়ে দাও। এই যে আজ থেকে তুমি আমার বাড়িতে কাজে লাগবে। না আমার মা ঝিয়ার কাজ করবে না। কি বললি? বিধবার বাচ্চা সদেবা এ ধর বলছি জুতো পালিশ করে শ্বাস চলন যাও। ধর মা
ওকে